হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, আজকে আবার একটা নতুন ভিডিও, আমার নতুন ভ্রমণ নিয়ে আমি তোমাদের সাথে আবার আমার ভ্রমণ বৃত্তান্ত শেয়ার করব। এবং আমি এসে পড়েছি। আমার এইবারের দর্শনের স্থান ছিল আমার শেষ 4 জ্যোতির্লিঙ্গ: শ্রীশৈলম, ত্রম্বকেশ্বর, ভীমাশঙ্কর আর ঘৃষ্ণেশ্বর। তার সাথে ছিল নাসিক এবং বিজয়বাড়ায় কনক দুর্গা মন্দির। আমরা যথারীতি আসানসোল থেকে ট্রেনে করে এসে গেছিলাম বিজয়বাড়াতে একদিন স্টে করে সেখানে কনক দুর্গা মন্দির দেখে সেইখানে লোকাল ট্যুর সেরে আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রীশৈলমের উদ্দেশ্য। শ্রীশৈলম যদিও সাউথে, সেটা বিজয়বাড়া থেকে আমরা তাদের যে বাস আছে সে বিজয়বাড়া টু শ্রীশৈলম, সেই বাসের টিকিট কেটে আমরা সেখান থেকে খুব ভালোভাবে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা খুব সহজে 4 ঘন্টা মতো জার্নি করে, এবং বাসগুলিও ভীষণ সুন্দর, 4 থেকে 6 ঘন্টা মতো জার্নি করে তোমরা শ্রীশৈলমের উদ্দেশ্যে পৌঁছে যেতে পারো, ম্যাক্সিমাম 6 ঘন্টা। একটা জিনিস বলে রাখি, শ্রীশৈলম যাওয়ার পথে এত সুন্দর গাছ এবং এত সুন্দর সুদৃশ্য আমরা দেখেছি, অনেক রেয়ার ফুল আমরা দেখেছি যে খুব মন আপ্লুত হয়ে গেছে। শ্রীশৈলম যাওয়ার পথে রাস্তা ভীষণ ভয়ঙ্কর। শ্রীশৈলম বলেই রাখি, শ্রীশৈলম পাহাড়ের ওপর অবস্থিত, এবং শ্রীশৈলম ঢোকার আগে প্রায় 1.5 ঘন্টার একটি জঙ্গল আমাদেরকে অতিক্রম করতে হলো। এবং বন্ধুরা বলেই রাখি, তুমি হায়দ্রাবাদ থেকেও যদি শ্রীশৈলম যাও বা বিজয়বাড়া থেকেও যদি শ্রীশৈলম যাও, শ্রীশৈলম যাওয়ার পথে এটি হচ্ছে শ্রীশৈলমের সে বিশাল গেট, এইখান থেকে ওই জঙ্গলটি স্টার্ট হয়। সন্ধ্যে 6:30টার পর কিন্তু এই গেট থেকে আর কোনো এন্ট্রি সরকার থেকে দেওয়ার নিয়ম নেই। তার কারণ হচ্ছে এটা টাইগার রিজার্ভ ফরেস্ট আর কি। এখানে 6:30টার পর থেকে কোনো গাড়ি ভোর 4টা পর্যন্ত কিন্তু অ্যালাউ করে না। তাই রাতের দিকে হায়দ্রাবাদ থেকে যে কোনো বাস বা বিজয়বাড়া থেকে যে কোনো বাসই ছাড়া হয়, সেগুলি এসে এই গেটের ঠিক আগে তারা স্টে করে ভোর 4:30টায়। মানে অ্যাকুরেট টাইমটা আমি তোমাদেরকে বলতে পারবো না, তবুও আমি যেটুকু শুনলাম কানাঘুষো, তাতে মনে হলো 4:30, 4:45টার পর থেকে এই রাস্তাতে ঢোকার অ্যালাউ আছে। কেন, এখানে টাইগার রিজার্ভ ফরেস্ট এটি, এবং এখানে প্রচুর টাইগার নাকি আছে, যাদের সংরক্ষণের জন্য বা তারাও যাতে কোনো মানব, দেখতেই পাচ্ছ ছবিতে দেখাচ্ছি, তারাও যাতে কোনো মানবকে আক্রমণ করতে না পারে, তার জন্য এখানে এটা একটা রিজার্ভ এরিয়া, যার জন্য সন্ধ্যে 6:30টার পর থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু এখানে কোনো গাড়ি চলাচল, পুরো গাড়ি চলাচল নিষিদ্ধ করা আছে। আমরা ঠিক এই জায়গাটি অতিক্রম করি, আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, 7:30 নাগাদ বেরিয়েছি, অতিক্রম করি ওই তখন 1:30 বাজে। এই পাহাড়টি ওপরেই শ্রীশৈলমের ইতিহাস নিশ্চয়ই তোমরা জানো। গণেশ বাবাজি আর কার্তিক ঠাকুরের মধ্যে যখন কে বড় বা কার পুজো আগে হওয়া উচিত, এই নিয়ে যখন দ্বন্দ্ব লাগে, এবং কার বিয়ে আগে হবে এটাও শুনেছি আগে হওয়া উচিত, এই নিয়ে যখন দ্বন্দ্ব লাগে, তখন বাবা মহাদেব বলেন যে আগে পৃথিবী ভ্রমণ করবে, তারই আমি আগে বিয়ে দেবো। এবং গণেশ বাবাজি তো জানে, তার তো বাহক হচ্ছে ইঁদুর, সে তো বেশি তাড়াতাড়ি গমন করতে পারবে না। তখন সে বাবা মার চারিদিকে প্রদক্ষিণ করে বলে, আমার জগৎ হচ্ছে আমার বাবা মা, আমি এটাতেই আমার পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি। এই দেখো শ্রীশৈলম আমরা ঢুকে গেছি, ঢুকতেই বাবার বিশাল বিশাল লিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এবং শহরটি এত নিট অ্যান্ড ক্লিন এবং এত মনের মতো। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই শ্রীশৈলমে যেও এবং এখানকার দৃশ্য তোমরা উপভোগ করো। আর বাবার জ্যোতির্লিঙ্গ মানে সেই নিয়ে তো কোনো কথাই হবে না, যারা জ্যোতির্লিঙ্গ আমার মতো দর্শনে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই একবার শ্রীশৈলম তো আসতেই হবে। আচ্ছা, গল্পটি আমরা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। আমার ভিডিও এসে পড়েছে, এটা আমার রুম। আমি এখানে একটি আশ্রমের মধ্যে ছিলাম, ওখানে সমস্ত কিছুই আশ্রম, যে কোনো মুনি বা সাধিকার আশ্রমই ওখানে শ্রীশৈলমে ভর্তি। হোটেল পাবে, কিন্তু আশ্রমের ওখানে বেশি চলে আর কি। আমার হাজব্যান্ড অনলাইনে আশ্রমগুলি আগেই বুক করে রেখেছিল, এবং ভীষণ নিট ক্লিন এবং খুব খুব যে ব্যয় সাপেক্ষ তাও নয়। এটি হচ্ছে শ্রীশৈলম মন্দির। আমরা লাগেজ টাগেজ রেখে, মাকে ছেলে মেয়েকে রেখে আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি শ্রীশৈলমে বাবার মন্দিরের চারপাশে দেখতে।
পরের দিন সকালেও আমরা যথারীতি স্নান টান সেরে আমরা শ্রীশৈলমে পুজো দিয়ে, যদি স্পর্শ দর্শন করতে চাও, যে অনলাইন টিকিট অনেকেই বলে কোনো দরকার নেই, তুমি ভোর 4টায় গিয়ে যদি লাইন দাও, টিকিট কেটে নাও, 500 টাকা টিকিট। সেখানে আমার হাজব্যান্ড করেছিল স্পর্শ দর্শন। তুমি সেখানে অনায়াসে লাইন দিয়ে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, যদি কোনো স্পেশাল ওকেশনে না যাও, 1.5 ঘন্টার মধ্যে তুমি দর্শন করে সুন্দর বেরিয়ে আসতে পারবে। আমার হাজব্যান্ড গেছিলো, কিন্তু আমরা শুধু দর্শন করেছি। আমরা 8টার সময় তিনি আমাদেরকে নিয়ে আবার মন্দিরে গেছিলেন, এবং সেই মন্দির থেকে দর্শন করে আমরা যথারীতি এবারে বেরিয়ে পড়েছি লোকাল ট্যুরের উদ্দেশ্যে। আমরা দর্শন সেরে মেন রাস্তা দিয়ে আমরা এসে পড়েছি ওখানকার একটি ভেজ রেস্টুরেন্টে। সেখানে আমরা দই বড়া নিয়েছিলাম। হ্যাঁ, আগেই বলে রাখি, শ্রীশৈলমে ননভেজ পাবে না তা নয়, তবে পুরোটাই ভেজ। তো ভেজ আমরা কিছু জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়েছি লোকাল ট্যুরের উদ্দেশ্যে। ওখানে অটো করে ওই 600-700 নেবে তোমাকে, ওখানে আরও 5-6টি পয়েন্ট দেখাবে। তার মধ্যে হচ্ছে পাতালগঙ্গা, পালধারা আর সাক্ষী গণেশ। শ্রীশৈলমে গেলে গণেশকে সাক্ষী করে রাখতে হয়, কারণ হ্যাঁ, গল্পটি যেটি বলছিলাম যে কার্তিক যখন 1 বছর পর ময়ূরের মাধ্যমে পৃথিবী প্রদক্ষিণ করে আসে, তখন দেখে বাবা মা ইতিমধ্যে গণেশকে বিজেতা ঘোষণা করেছে, এবং কার্তিক যখন সেটা জানে তার অভিমান হয়। সে অভিমান করে এসে এই পাহাড়ের মধ্যে থাকতে শুরু করে এবং বাবা মার সাথে সে দেখা করে না। এটি হলো সাক্ষী গণেশ মন্দির। শ্রীশৈলমে এলে বাবাকে দর্শন করার পর অবশ্যই তোমাদেরকে সাক্ষী গণেশ, যেমন আমাদের পুরীতে গেলে সাক্ষী গোপাল, এমনি শ্রীশৈলমে সাক্ষী গণেশকে সাক্ষী রেখে যেতে হয়। হ্যাঁ, আমি বাবার দর্শন করেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, কার্তিক ঠাকুর এখানে এসেই বসবাস করে, এবং মা দুর্গা যখন অনেক দিন কার্তিক ঠাকুরকে দেখতে পায় না, তার মন খারাপ হয়, তখন সে বাবা ভোলানাথকে বলে যে আমাকে কার্তিকের সাথে দেখা করতে নিয়ে চলো, এবং তারা এই শ্রীশৈলমে আসে। কিন্তু কার্তিক ঠাকুর যখন খবর পায়, সে তখন একটি অন্য জায়গায় চলে যায়। তখন মা পার্বতী আর বাবা মহাদেব এখানেই থাকেন, এবং তারা দুজনের মধ্যে বাবা ভোলানাথ অর্জুন এবং মা পার্বতী মল্লিকা, এই 2 নামে তারা এখানে বিরাজমান হন। তারপর থেকে এই জ্যোতির্লিঙ্গের নাম হয় মল্লিকার্জুন। পরে কার্তিক নিজের ভুল বুঝতে পারে, এবং তিনি মা বাবার কাছে দেখা করতে আসেন, এবং যখন মা বাবা দেখা করার পর যখন এখান থেকে চলে যেতে চান কৈলাসে, তখন এখানকার যারা বাসিন্দা ছিলেন তারা বলেছিলেন বাবা ভোলানাথকে, আপনি এখানে একটি জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করুন, যাতে সাধারণ মানুষের দুঃখ দূর হয়। তখন থেকে এই জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়। তোমরা এই গল্পটা আরও অনেকভাবে অনেকে জানো, তবু আমি শর্টকাটে যতটুকু পারলাম বললাম তোমাদেরকে। তো এটি হচ্ছে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ। এরপরে আমরা চলে আসি এই পর্বতের মধ্যে কার্তিক ঠাকুর বাবা মার খবর পেয়ে এইখানে চলে এসেছিলেন। এখানে হনুমানের অনেক উপদ্রব আছে। বাঁদরের উপদ্রবে একবার মানুষ অস্থির হয়ে যাচ্ছে, এইরকম আমরা দেখেছি। কারুর হাতের পুজোর ডালা কেড়ে নিয়েছে। আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে এগিয়ে চলেছে। এই হলো সেই পর্বত। এর উপর উঠেই কার্তিক ঠাকুর থাকতো। এখানেও এখন বিশাল মন্দির। এটি শ্রীশৈলম থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে মুরুগান স্বামী, সাউথে কার্তিক ঠাকুরকে মুরুগান স্বামী বলা হয়, সেই কার্তিক ঠাকুরের পুজো করা হয়। এটি হচ্ছে কার্তিক ঠাকুরের মন্দির। এখানে একটি বিশাল হনুমানজির মন্দির। এইখানে এসেই কার্তিক ঠাকুর মা বাবার কাছে, অর্থাৎ মা পার্বতী ও ভোলেনাথের থেকে লুকিয়ে বা অভিমান করে এখানে ছিলেন। প্রাচীন পরম্পরায় গল্প কথা শুনে বা কিছু লৌকিক কথা শুনে আমি এগুলি জানতে পারি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো, বাঁদর মানে সাংঘাতিক বাঁদরের উপদ্রব। মাঝখানে আমি একটা ছোট্ট ক্লিপ বাঁদরদের খেলারও তুলেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তবে হ্যাঁ, কাউকে কামড়ে দেওয়া বা আঁচড়ে দেওয়া সেরকম তুমি যদি সিম্পলভাবে ওদিকে ডিস্টার্ব না করো, ওরা তোমাদেরকে কোনোভাবেই আক্রমণ করবে না। তারপর আমরা এখান থেকেই চলে গিয়েছিলাম পালধারা অর্থাৎ সেই স্থান যেখানে বলা হয় বাবা ভোলেনাথ
তার জটার পাঁচটা ধারা দিয়ে খুলেছিলেন এবং সে 5টা ধারা দিয়ে নাকি গঙ্গার উৎপত্তি হয়েছে। এখানে অনেক সুন্দর জঙ্গল রাইড করারও ব্যবস্থা আছে, যারা করতে চাও তারা করতে পারো। এখান থেকে আরেকটি স্থানে গেছিলাম যেখানে বাবা ভোলেনাথেরই আরেক লিঙ্গ এবং অনেক বড় হনুমানের মূর্তিও ছিল। সেইখানেও একটি দর্শনীয় স্থানে আমরা গেছিলাম, যেখানে গিয়ে বাবা ভোলেনাথের নন্দীজি যার কান দুটোকে দেখে যদি তুমি ধরো এবং সেই দুটো আঙুলের, আমি দেখাবো, দুটো আঙুলের মাঝখান দিয়ে তুমি পুরো ডাইরেক্ট এইভাবে যদি ধরো তাহলে একদম পুরো, এটি অনেক উঁচু পাহাড়ের উপর অবস্থিত, এই আঙুলের গ্যাপের মধ্যে দিয়ে যদি তাকানো যায় তবে একদম পুরো শ্রীশৈলম মন্দিরটি দেখা যায়, তার চূড়া দেখা যায়। এই বাবা ভোলেনাথের বাহক নন্দী জির কান থেকে এরকম দেখা যায়। এটি এমনভাবে স্থাপিত যে ওইখান থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু এখান থেকে শ্রীশৈলম মন্দির দেখা যায় ওই গ্যাপটার থেকে। আমার কর্তামশাই দর্শন করে এসে গেছে, ছেলেও এসেছে, মা আর মেয়ে যায়নি, ভীষণ রোদের তেজ ছিল বলে তাপে ওরা আর গেল না, আমরাই গিয়েছিলাম। দারুণ জায়গা, খুব ভালো, অবশ্যই বন্ধুরা শ্রীশৈলম দর্শন করতে এসো। এখানে অনেক ঠান্ডা জিনিস, অনেক খাবার দাবার, নানা জায়গায় নানা জিনিস বিক্রি হয়। এরপর আমরা চলে গেছিলাম পাতাল গঙ্গা দেখতে। পাতাল গঙ্গা রোপওয়ে থেকে অনেক নিচে অবস্থিত, যার সিঁড়ি হচ্ছে 500টা, এবং সেই সিঁড়ি দিয়েও তোমরা নামতে পারো বা তোমরা রোপওয়ের মাধ্যমেও পাতাল গঙ্গা যেতে পারো। এখানে টিকিট হচ্ছে 60 টাকা করে গঙ্গা যাওয়ার জন্য। এই রোপওয়ে চাইল্ডদের 60 টাকা আর বড়দের হচ্ছে 80 রুপিস, 80 টাকা। প্রায় 15 মিনিটের মতো লাগে, কিন্তু হ্যাঁ বন্ধুরা দেখবে একটু স্পেশাল দিনে গেলে প্রচণ্ড ভিড় থাকে, কেন রোপওয়ে মাত্র 8টি আছে, তাই যদি বেশি মানে ভিড় হয় তাহলে সেখানে একটু তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর তোমরা রোপওয়ে পাবে। কিন্তু দেখতে খুব ভালো লাগে, অনেকটাই নিচে, 500টা সিঁড়ি। কেউ মনে করলে সিঁড়ি দিয়েও তোমরা নামতে পারো বা সিঁড়ি দিয়ে উঠতে পারো, তবে হ্যাঁ রোদের তাপ ভয়ঙ্কর ছিল বলে আমরা সিঁড়ি দিয়ে, তাছাড়া আমার এমনিও পায়ের খুব অসুবিধা, মাও বয়স্ক, মেয়েও পারবে না, তাই আমরা সিঁড়ি দিয়ে, আমরা রোপওয়ে বেশি এনজয় করেছি এবং রোপওয়ে দিয়ে এসেছি। এই যে এখানে কৃষ্ণা নদী নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই নদীটি এখানকার মানুষদের কাছে এত পবিত্র, যেটা আমাদের সকলের কাছেই বলতে পারো, তবু এখানকার সাধারণ মানুষের কাছে এত পবিত্র যে এই কৃষ্ণা নদীকে এখানে পাতাল গঙ্গা বলা হয়, এবং বলা হয় এটি শিবের জটা থেকে উৎপত্তি হয়েছে। এই পাতাল গঙ্গায় স্নান করলে নাকি শুনেছি আমি যে অনেক চর্মরোগ থেকে নিষ্পত্তি পাওয়া যায়, তাই এই নদীটির অনেক মান্যতা আছে। অনেকে এখানে নানা রকম কার্যও করে থাকে, কেউ শ্রাদ্ধ আদি, পূর্বপুরুষকে জল দেওয়া, অনেক কিছু এখানে করা হয়। তো নদীটি খুবই পবিত্র, এটি পাতাল গঙ্গা, এবং এর যে ব্রিজটি দেখতে পাচ্ছ কৃষ্ণা নদীর ব্রিজ, তার একধারেই বিশাল জঙ্গল এবং অন্য ধারেই শ্রীশৈলম মন্দিরের চূড়াও আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এখানে গেলে অবশ্যই তোমরা নিবু পানিটি খেও, খুব টেস্টি। এই হচ্ছে সেই ভিড়। আমরা ফেরার সময় ভীষণ সাংঘাতিক ভিড়ের মধ্যে আটকে ছিলাম, তবে হ্যাঁ যেহেতু রোপওয়ের সংখ্যা 8টা মাত্র, তাই অনেকটাই আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, কিন্তু যদি একটু বাড়ানো হয় তাহলে হয়তো এতটা দাঁড়াতে হতো না। উইকেন্ডে গেলে কিন্তু একটু ভিড় তোমরা পাবে, কেন সাধারণ মানুষেরই ভিড় ভয়ঙ্কর হয়, এবং এক একটা রোপওয়েতে 4 জন করে ওরা চাপাচ্ছে, কাজেই ভিড়টা বুঝতেই পারছো। তবে হ্যাঁ ব্যবস্থা সব রকমই আছে, বসার ব্যবস্থা সবটাই ছিল, অসুবিধা কিছু হবে না, একটু দাঁড়াতে হবে। এই যে আমরা উঠছি এবারে, অনেকে ওইদিকে সিঁড়ি দিয়ে নামছে, আমরা আস্তে আস্তে রোপওয়ে করে উঠে পড়ছি। এটি ছিল আমাদের শ্রীশৈলম ট্যুর।
দারুণ, খুব সুন্দর, খুব ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুব মনের মতো। শ্রীশৈলম মন্দিরটি এত বিশাল এরিয়া জুড়ে যে তোমাদের শুধু মেন মন্দিরের চারপাশেই যদি বসে থাকো, মা মল্লিকা আর ঠাকুর অর্জুনের, বাবা অর্জুনের কাছাকাছি মনে হবে যেন বসে আছি। এই জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য তোমরা ইউটিউবে বা যে কোনো আধ্যাত্মিক বইয়েও তোমরা জানতে পারো। আমাদের মল্লিকা অর্জুন দর্শন করে আমরা ওখানে 2 দিন ছিলাম। 2 দিন পর যথারীতি ওখান থেকে বাসে করে আমরা আবার হায়দ্রাবাদ নেমে আসি এবং হায়দ্রাবাদ থেকে আমরা সোজা পুনে চলে যাই। পুনে থেকে আমাদের ভীমাশঙ্কর দর্শনের বৃত্তান্ত বা দর্শনের যে অভিজ্ঞতা, সেটিও আমি তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমরা সব কিছু জানাবো, আমি সব কিছুই, আমার সমস্ত ভ্রমণের কথা আমি জানাবো। আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি, এর পরের ভিডিওতে। এটি হচ্ছে সেই পালধারা বা পঞ্চধারা, শিবের 5টি জটা থেকে নাকি এই ধারার উৎপত্তি। এই জল খুব পবিত্র। এটি আমি শেষেই তোমাদেরকে এই ছোট্ট ক্লিপটি দিলাম। আমার এই শ্রীশৈলমের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে জলটি ভরছে এবং তোমরা গেলে অবশ্যই এখান থেকে একটু জল এনো। এই জল নাকি খুব পবিত্র এবং বাড়িতে রাখাও খুব শুভ। আমি পরের ভিডিওতে আরও 3টি জ্যোতির্লিঙ্গের অভিজ্ঞতার, শিরডি সাই বাবা, সিঙ্গাপুর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা।